আচ্ছা, আমাদের ক্লাস বেশিক্ষণ হবে না, 6টা 7টা ধরো 20 পর্যন্ত হবে, কারণ আমাকেও 7:30টার দিকে বাইরে যেতে হবে। আচ্ছা দেখো, আমরা ওই দিন পড়ছিলাম হচ্ছে প্রোমেটাফেজ পর্যন্ত। আমি একটা আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে জাস্ট অল্পের মধ্যে। প্রোফেজটা কি? সবচেয়ে দীর্ঘ পর্যায়। আর প্রোফেজে নিউক্লিয়াসটা আকারে সবচেয়ে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে খাটো এবং মোটা হয়। তারপর এটা কেন হয়? এটা হচ্ছে পানি বিয়োজন করতে থাকে। তারপর হচ্ছে যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, তাদের গণনা করা যায় না। তারপর এটা গুরুত্বপূর্ণ একটা লাইন, আমি ওই দিন লিখে দিয়েছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তির সূচনা ঘটে। এটা ছিল হচ্ছে তোমার প্রোফেজের। আরেকটা পয়েন্ট আছে, সেটা কি? স্পিন্ডলযন্ত্র তৈরি সূচনা ঘটে। এটা ছিল প্রোফেজ। প্রোফেটাফেজে কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরির যে সূচনা হয়েছিল, এটা শেষ হবে হচ্ছে এখানে এসে। তাহলে কি বলবো? এই পর্যায়ের একেবারে শুরুর দিকে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে কতগুলো তন্তুময় প্রোটিন। এখন এই তন্তুময় প্রোটিনগুলোকে আমরা কি বলবো? তন্তুময় প্রোটিনগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু। এগুলোকে বলবো কি? স্পিন্ডল তন্তু। এই যে এখানে যেগুলো দেখতেছি, এগুলোকে বলবো স্পিন্ডল তন্তু। এখন যেসব স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হবে, তাকে আমরা বলবো ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। 3টা নাম: আকর্ষণ তন্তু, ট্র্যাকশন ফাইবার, ক্রোমোজোমাল তন্তু। তাহলে কি কি বললাম? প্রোমেটাফেজে যে শুরুর দিকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের মধ্যে কতগুলো তন্তু থাকে, এগুলোর নাম স্পিন্ডল তন্তু। আর স্পিন্ডল তন্তুর সাথে যেগুলোর ক্রোমোজোম যুক্ত থাকে, তাদেরকে আমরা বলি আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। তারপর হচ্ছে কি? স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অবস্থা, মধ্যবর্তী দশা মানে মধ্যবর্তী অবস্থাকে, স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চল যেটা থাকে, যে মাঝামাঝি যে অঞ্চলটা থাকে, মাঝামাঝি অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। মাঝামাঝি অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এরপর আর কয়েকটা পয়েন্ট, এগুলো হচ্ছে সবগুলো দেখে দেখে বলা যাবে, মানে তুমি ছবি দেখে দেখে বলতে পারবা এখানে একটা 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল জন্তু আছে, এখানে কতগুলো তন্তু আছে, তারপর মাঝখানে হচ্ছে এখানে বিষুবীয় অঞ্চল আছে। এর পাশাপাশি আমাকে বলতে হবে যে ক্রোমোজোমগুলো দেখো, এই যে ক্রোমোজোমগুলো, এগুলো একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, সেম একটা এখানে, একটা এখানে, একটা ওইখানে, একটা এখানে। এগুলো হচ্ছে সবগুলো মাঝখানে আসা শুরু করে, মানে মাঝখানের দিকে আসতে থাকে। এই মাঝখানের দিকে আসা থাকে আমরা বলছিলাম ওই দিন যে মেটাকাইনেসিস। তাহলে ক্রোমোজোমগুলো কোথায়? বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। এটাকে আমরা বলছিলাম কি? মেটাকাইনেসিসের সূচনা। মেটাকাইনেসিসের সূচনা ঘটে। তারপর দেখো, এখানে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তির সূচনা ঘটছিল, এটা এখানে চলতে থাকে। এটা হচ্ছে এখানে কি করতে থাকে? ঘটতে থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? আমাদের দেহে যে সেন্ট্রোজোম আছে, ওই সেন্ট্রোজোমের 2টি সেন্ট্রিওল 2 প্রান্তে অবস্থান করে, ওইগুলো রশ্মির মতো চারিদিকে ছড়িয়ে দেয়। এটাকে বলা হয় কি? স্টার রে। এটাকে বলা হয় স্টার রে। এখন আমরা আজকের পড়াটা শুরু করব, সেটা হচ্ছে কি? মেটাফেজ। মেটাফেজের একটা একটা পয়েন্ট আমি মুখে মুখে বলবো, তোমরা একটা একটা পয়েন্ট খাতায় নোট করবা। আমি কষ্ট করে লিখব, তোমরা লিখবা না, তাহলে হচ্ছে পরীক্ষা হলে গিয়ে কিছুই পারবে না। কষ্ট হচ্ছে তোমাদের করতে হবে, আমাকে না। আমি জাস্ট বলে দিব তোমাদের কি 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 এখানে হয়। ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট দেখো এখানে কি হবে? মেটাফেজের মেটাফেজের শুরুতে প্রতিটি ক্রোমোজোম বিষুবীয়
অঞ্চলে অবস্থান করে। আবার বলি, প্রতিটি ক্রোমোজোম বা সব ক্রোমোজোম স্পিন্ডতন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। মেটাফেজের শুরুর দিকে সব ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এখন প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি কোন দিকে থাকে? আমরা যদি ছবির দিকে যাই, দেখো মেটাফেজেতে কি হয়, এই একদম মিডলে সবগুলো ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখান বরাবর, আর এদিকের দুই বাহু এক মেরুর দিকে, এদিকের দুই বাহু অন্য মেরুর দিকে। জিনিসটা দেখতে কেমন? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। ক্রোমাটিডের মধ্যে এই দুইটা বাহু এক মেরুর দিকে, এই দুইটা বাহু এই মেরুর দিকে। তাহলে দেখো একটা পয়েন্ট কি লিখবা? প্রতিটি ক্রোমোজোম স্পিন্ডতন্ত্রের বিষুবীয় অঞ্চল অবস্থান করে। 2 নাম্বার, সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে বাহু দুইটি মেরুমুখী অবস্থান করে। দেখো এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে অলরেডি। তারপর হচ্ছে যে সিলেট বোর্ড 16 সালে আসছে। তো তোমরা গুরুত্বটা বুঝতেছো এই পড়াটার, কেন আমি এটা পড়াইলাম, বা এই লাইনটা কি যে আসলেই কি পড়তে হবে কিনা। এভাবে হচ্ছে তোমরা নিজেরাও সব পড়াশোনা করার সময় বোর্ড কোশ্চেন দাগাই ফেলবা। এটা তো বায়োলজিটা আমি মোটামুটি দিই, কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স লাগে না। এটা লাগে। কেমিস্ট্রি হচ্ছে যখন তুমি পড়বা, তোমার কাছে গাইড থাকলে গাইড থেকে দেখে দেখে যখন গাইডের এমসিকিউগুলো পড়বা, ওইখানে যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো দাগাই ফেলবা। তাহলে আমরা কি কি পয়েন্ট পড়লাম? আমরা পয়েন্ট পড়লাম হচ্ছে যে 1 নাম্বার পয়েন্ট, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে প্রতিটি ক্রোমোজোম স্পিন্ডতন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। 2 নাম্বার পয়েন্ট, সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে থাকে এবং বাহুদ্বয় মেরুমুখী অবস্থান করে। তারপর আরেকটা পয়েন্ট লিখবা, 3 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এটা আমি এখানে লিখি, 3 নাম্বার পয়েন্ট, ক্রোমোজোম। আমরা জানি ক্রোমোজোমগুলো পানি বিয়োজন করে লম্বা এবং খাটো এবং মোটা হয়। তো এই পানি বিয়োজনটা আসলে প্রোফেজে শুরু হইলেও মেটাফেজ পর্যন্ত চলতে থাকে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয়। ক্রোমোজোমগুলো হচ্ছে সর্বাধিক খাটো ও মোটা হয়। সর্বাধিক খাটো ও মোটা হয়। সর্বাধিক খাটো ও মোটা হয়। এটা কিন্তু একটা এমসিকিউ। খাটো ও মোটা প্রোফেজও হয়, বাট সর্বাধিক খাটো ও মোটা হয় কখন? মেটাফেজে। তারপর পড়ব হচ্ছে কি, তারপর পড়ব শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। দেখো, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় মেটাফেজে। আর মেটাফেজের আমাদের লাস্ট পয়েন্ট আমরা যেটা লিখবো সেটা কি, আমরা আগেই বলে ফেলছি, এখানে আছে দেখো, যদি বলি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু, তাহলে হচ্ছে প্রোফেজ। যদি বলে বিলুপ্তি ঘটতে থাকে তাহলে প্রোমেটাফেজ। যদি বলা হয় সম্পূর্ণ শেষ হয় তখন হচ্ছে মেটাফেজ। তাহলে আমরা কি লিখবো এখানে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ধুমধুম বিলুপ্তি ঘটে বলতে কি, এগুলো চলে যায় আর কি। দেখো এখানে এখানে যেখানে পরীক্ষার হলে আঁকার সময় দেখবা এখানে ডট ডট দিবা, এটা হচ্ছে প্রোমেটাফেজের ডাকতেছি। এখানে ডট ডট দিবা, এখানে ডট ডট দিবা, আর এখানে হচ্ছে এটা হালকা করে দিবা। এর আগেরগুলোতে কিন্তু দেখো এখানে নিউক্লিয়াসটা এখনো আছে। এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা কত মোটা করে আছে প্রোমেটাফেজে, আর এখানে এটাকে সুন্দর করে বোঝা যায়। আমি ছবিগুলো দেখতেছো তোমরা বইয়ের মধ্যেও দেখো তোমাদের, এই যে প্রোফেজে, এটা হচ্ছে আমরা প্রোফেজ দশা পড়তেছি।
প্রোফেজ দশার ছবিতে দেখো এটা হচ্ছে মোটা করে আছে, আর এইগুলো নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা প্রোমেটাফেজ আসি তখন হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা একদম পাতলা হয়ে ডট ডট দিয়ে দেখাইলাম। তারপর হচ্ছে এই নিউক্লিয়াসটা প্রায় লুপ্ত পাই। আর মেটাফেজে যখন আসি তখন এগুলো নাই একদম। এই জন্য আমরা কি বললাম, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এটা কয়বার আসছে বোর্ডে? এটা বোর্ডে আসছে এখন পর্যন্ত 3বার। তারপর সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, এটা আসছে বোর্ডে 3বার। তো তোমরা অলরেডি বুঝে যাচ্ছ আমার পড়ার স্টাইলের মধ্যে আমি যেভাবে গুরুত্বটা দিলাম, কোন জায়গায় গুরুত্বটা দিচ্ছি। এরপর আমরা আসবো হচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, আর একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে কি, প্রোফেজকে বলা হয় আদি দশা। প্রোফেজকে বলা হয় আদি, মানে একদম শুরুর দশা। তারপর এটাকে বলা হয়, প্রো শব্দটা তো আদি, মেটা শব্দটা তো মধ্য, যেটাকে বলা আদি মধ্য দশা। তারপর মেটাফেজকে বলা হয় মধ্য দশা, আর অ্যানাফেজকে বলা হয় গতি দশা। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে গতিপ্রাপ্ত হয়, অ্যানাফেজে গতিপ্রাপ্ত হয়। ধরো এটা একটা কোষ আমার, আমি একটি কোষ আঁকলাম। কোষের মধ্যে আছে হচ্ছে কি, এই তোমার স্পিন্ডল তন্তুগুলো আছে। ছবিটা সুন্দর হচ্ছে না, তাও আঁকতে তো হবে। এর মধ্যে হচ্ছে তোমার, আমরা জানি প্রোমেটাফেজে কি হয়েছিল, আমরা প্রোমেটাফেজে দেখছিলাম যে প্রোমেটাফেজে হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়েছিল। তো সেন্ট্রোমিয়ারের বিভাজন যখন শুরু হয়, ধর আমি এটা হচ্ছে একটা ধরো এটা ছিল হচ্ছে যে একটা নর্মাল ক্রোমোজোমের ছবি আঁকি এখানে, এটা একটা নর্মাল ক্রোমোজোম, এর 2টা ক্রোমাটিড থাকে। তো যখনই তোমার সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু, আর একটু সুন্দর করি, ধর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে যে একটা ক্রোমাটিড, এটা হচ্ছে একটা ক্রোমাটিড। তো যখন এদের বিভাজন শুরু হয় তারা কি করে, তারা হচ্ছে যে এই মাঝখান বরাবর ভাগ হয়ে যায়। এই মাঝখানে যখন ভাগ হয়ে যায় তখন এটা কেমন দেখায়, তখন দেখায় হচ্ছে যে একটা সেন্ট্রোমিয়ার, আর একটা সেন্ট্রোমিয়ার, একটা বাহু, একটা বাহু। তখন আমরা এদের প্রত্যেককে আমরা বলি একটা একটা অপত্য ক্রোমোজোম। ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটা? দেখো এটা শুরু হয় হচ্ছে কোথায়, এই যে ভাগ হওয়াটা শুরু হয় মেটাফেজে, ভাগ হয়ে যায় কোথায় বলো তো? অ্যানাফেজে। অ্যানাফেজে। এখন আমরা দেখব হচ্ছে এখানে ভাগ হয়ে যাওয়ার পরে এগুলো সবাই, এই যে ভাগ হয়ে যাওয়ার পরে, এরা ভাগ হয়ে যাওয়ার পরে মেরুর দিকে যাওয়া শুরু করে। তাহলে আমি মেরুর দিকে যাওয়া শুরু করি। ধরে নিলাম আমি 3টা দিচ্ছি, বইয়ে 4টা দিয়ে দেখাচ্ছি, তোমরা 4টা দিয়ে দেখাবো। যখন টান দিবে, যখন সামনের দিকে করে এই জিনিসটা যখন আমি টান দিব, ধরো এখান থেকে আমি সুতা দিয়ে বেঁধে এটা টান দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে প্রথমে আমরা জানি গতি জড়তার কারণে এটা সামনের দিকে যাবে, আর এগুলো স্থির জড়তার কারণে এগুলো পেছন পড়ে থাকবে। পেছন পড়ে থাকলে এটা দাঁড়াবে কেমন? এটা দাঁড়াবে হচ্ছে যে এমন। এটা কেন হয়? এটা হচ্ছে জড়তার কারণ আসলে। মানে আমরা যেহেতু টান দিই কোনো একটা জিনিস, যখন সামনের দিকে টান দিই মাঝখানেরটা, যেটা বাঁধা থাকে সেটা দৌড় দেয়, বাকি পাশগুলো দৌড় দিতে পারে না সাথে সাথে। তো সেম টু সেম ভাবে আমাদের আরও কি থাকবে, আরও কিছু ক্রোমোজোম থাকবে এখানে। ক্রোমোজোম থাকবে। এখন দেখো মেরুমুখী চলনে তোমার কি সামনের দিকে আছে, সেন্ট্রোমিয়ার না কি বাহুগুলো? তাহলে অবশ্যই সেন্ট্রোমিয়ার সামনের দিকে আছে। তাহলে আমরা কি লিখব? মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী।
মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী। এখন মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা এদেরকে দেখতে অনেক রকম দেখতে পারি, যেমন সবগুলোতে সেন্ট্রোমিয়ারই আছে, 2, 3, 4। দেখা যায় কিছু ক্ষেত্রে বাহুটা হচ্ছে একদম এরকম বি আকৃতির, কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা এল আকৃতির, কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা যে আকৃতির, এটা অন্যভাবে দিলে, কিছু ক্ষেত্রে দেখা যায় এটা এরকম বাঁকাই গেছে, কিছু ক্ষেত্রে দেখা যায় একদম নাই, মানে সেন্ট্রোমিয়ারটা একদম লেজের গোড়ায়, একদম মাথায়। তো দেখো অবস্থান হিসেবে এদেরকে আমরা নাম দিই, কিভাবে নাম দিই? এটা যেহেতু একদম মধ্যখানে সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় ম্যাটা। ম্যাটা শব্দের অর্থ মধ্য, আমরা দেখছিলাম ম্যাটাফেজ শব্দের অর্থ হচ্ছে কি মধ্য দশা, এটাকে আমরা দিব ম্যাটাসেন্ট্রিক। এটা দেখবো কি ম্যাটার পাশে, মানে মাঝখানে না, মাঝখানে একটু পাশে, এটাকে বলা হয় সাব ম্যাটাসেন্ট্রিক। সাব ম্যাটাসেন্ট্রিক এটা হচ্ছে কি, এটা বড়শির মধ্যে, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এটা বই থেকে তোমরা বাংলাটা দেখবা। আর এটা হচ্ছে একদম লেজে, এই জন্য এটাকে বলা হয় কি টেলোসেন্ট্রিক। তাহলে আমরা একটু বইয়ে যাই, কি কি বলছে এখানে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। আমি এটা দেখাইছি। তাহলে প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পড়া, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপত্য ক্রোমোজোম বললে আনসার কি লাগাম, আমি এখানে সবগুলো এখানে লিখে দিলাম। অপত্য ক্রোমোজোম বললে একটা আনসার, অপত্য নিউক্লিয়াস বললে একটা আনসার, অপত্য কোষ বললে একটা আনসার। বুঝতে পারছো? অপত্য ক্রোমোজোম বললে আনসার দেখাবে অ্যানাফেজ, অপত্য নিউক্লিয়াস বললে আনসার দেখাবে টেলোফেজ, অপত্য কোষ বললে আনসার দেখাবে সাইটোকাইনেসিস। আচ্ছা, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, প্রোটিজি ওই যে প্রাইভেট গ্রুপটা সেটাতে। তাহলে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। তারপর হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে সরে থাকে। ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, অর্থাৎ অর্ধেক যাবে এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়। অপত্য ক্রোমোজোমগুলোর মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারটা থাকবে কি অগ্রগামী, আর বাহুদ্বয় থাকবে অনুগামী। তো অবস্থানে তাদের আমরা বি এল যে আই, দেখো এটা কতবার বোর্ড আসছে এগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আরও আসছে বোর্ডে, হয় আমি সবগুলো লিখতে পারি না। এই যে জাস্ট এই পয়েন্টগুলো, এই চারটা জিনিস কয়বার বোর্ড আসছে দেখো। লাস্ট ওয়ান হচ্ছে কি পর্যায়ের শেষের দিকে। এটা এটা সবাই ভুল করে। তোমরা সবাই এতটুকু পর্যন্ত পড়ার পর আর পড়ো না, এটা পড়তে হবে যে পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরু প্রান্তে অবস্থান করে এবং ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। এটা সবাই ভুল করে, এটা অনেকেই চোখ দিয়ে খেয়াল করে না। তাহলে তোমরা পয়েন্ট আকারে লিখবা কিভাবে? প্রথমত লিখবে 1 নাম্বার পয়েন্ট, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় বা প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। তারপর 3 নাম্বার লিখবা প্রতিটি ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। তারপর লিখবা কি মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। এরপর লিখবা সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো এই আকৃতির হয় এবং এদেরকে এই বলা হয়। লাস্ট ওয়ান, যে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলের মেরুতে অবস্থান করে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমার মনে হয় তোমরা বুঝছো। তোমরা লিখতে পারবা এখন? জি ভাইয়া, লিখতে পারবো। কয়জন আছে আজকে? মনে হচ্ছে 1 2 জন বেশি। মাশাআল্লাহ, আজকে তো 1 2 3 5 জন আছে বাবা। আমরা এখন লাস্ট ওয়ান, যেটা হচ্ছে টেলোফেজ আর সাইটোকাইনেসিস পর্ব, সেটা শেষ। এই ছবিটা এখানে রাখছিলাম আমি। আচ্ছা দেখো, আমাদের অ্যানাফেজ যখন শেষ, তখন কি হচ্ছে, অ্যানাফেজের শেষের দিকে তোমার আমাদের বডিতে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে এখানে হচ্ছে এই প্রান্তেও 46টা ক্রোমোজোম আসবে,
আবার এই প্রান্তেও 46টা ক্রোমোজোম আছে। এই কথাটা কে কে বুঝো নাই বলো আমাকে। আমার বডিতে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। 46টা ক্রোমোজোম থাকলে আমরা জানি প্রতিটা ক্রোমোজোম এখানে বিষুবীয় অঞ্চল থেকে দুই ভাগ হয়ে এক ভাগ এদিকে যায়, এক ভাগ এদিকে যায়। তাহলে দেখো 46টা এদিকে গেল, 46টা মাঝখানে আসলো। আমাদের বইতে 4টা দেখেছে। এখন যদি বললো যে ভাই 4টা না দেখে কি 46টা দেখাইতে হবে, তুমি যদি একটা চিত্রের মধ্যে 46টা আনতে পারো তাহলে তো আর কথা ছিল না। এই জন্য আমাদের বইয়ে 4টা দিয়ে দেখায় আর কি, জাস্ট ফর এক্সাম্পল। তো আমরা ধরে নিই হচ্ছে কি বিষুবীয় অঞ্চলে 4টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোম ছিল এইভাবে, 4টা ক্রোমোজোম ছিল। এর মধ্যে হাফ হাফ ভাগ হয়ে দুই প্রান্তে চলে যায়। তাহলে আমাদের বডিতে কয়টা ক্রোমোজোম আছে? 46টা। 46টা। তাহলে দুই ভাগ হয়ে গেলে কয়টা হবে? 92টা হবে। 92 মানে কত এন? বলো না, বলো না। 2n মানে কয়টা? 46টা। তাহলে 92 মানে কত এন হবে? 4n হবে। আরে আমরা জানি 2n ইজ ইকুয়ালস টু 46, মানে আমাদের 46টা ক্রোমোজোমকে আমরা 2n বলি বা ডিপ্লয়েড বলি। আর যখন এটা দুই প্রান্তে ডবল হয়ে যাবে তখন আমরা কয়টা? 46 দুগুণ 92টা হবে। তো 92টার সমান হচ্ছে 4n হবে। এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাইলাম এই জিনিসটা, যে চাইলে কোষ বিভাজন অবস্থায় আমরা কোন এন অবস্থায় পাইতে পারি। নর্মালি 4n অবস্থায় কিছু পাই না, তবে এই 4nটা আমরা একটা দশায় গিয়ে পাইতে পারি। সেটা কোন দশা? কে বলতে পারে? টেলোফেজ। এটা হচ্ছে অ্যানাফেজে পাই। অ্যানাফেজেই হচ্ছে এগুলো মাঝখানে গিয়ে অবস্থান করে। টেলোফেজে তো এগুলো ভাগ হয়ে যায়, মানে মাঝখানে এখানে জালি চলে আসে, এটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তুমি চাইলে বলতে পারো যে অ্যানাফেজ টেলোফেজ দুইটাতে, বাট এগুলো কখনো এমসিকিউতে জিজ্ঞেস করবে না। আমি জাস্ট তোমাদের বেসিক ক্লিয়ার আছে কিনা এটা জানার জন্য এগুলো করতেছি কোশ্চেন। কিন্তু এখানে তো অ্যানাফেজে দেখায়নি, বলেনি যে মাঝখানে। এই যে দেখো অ্যানাফেজে আমাদের বডিতে যদি 46টা থাকে এখানে কয়টা হবে? এগুলো তো বইয়ে বলে না, এগুলো বইয়ে বলবেও না। আমি তো তোমার বেসিকটা জিজ্ঞেস করতেছি, তুমি আদৌ কি করবি ওজন বুঝছো কি না, এই জন্য আমি কোয়েশ্চেনগুলো করি। এখানে ধর আমার ছিল হচ্ছে 4টা, 4টা থেকে না সরি ছিল 3টা, 3টা থেকে হয়ে গেল 6টা। যদি এখানে 46টা থাকতো তাহলে কয়টা হয়ে যেত? 92টা। তো আমরা জানি 46 মানে হচ্ছে আমরা 2n বলি, তাহলে 92 মানে কত হবে? 4n। এটা জাস্ট তুমি বেসিক বোঝার জন্য আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি যে কেন তোমাকে আমি এই কথাটা বললাম। প্রতিটা আমার বডিতে তো 46টা থাকে, আমরা তার 46টা ক্রোমোজোম দেখাইতে পারি না, আমাদের বইয়ে দেখাই হচ্ছে কয়টা? 4টা। এই 4টা থেকে হয় 8টা ক্রোমোজোম। তাহলে 46টা থেকে হইতো কয়টা? 92টা। আমরা জানি 46টা 46টা শব্দের অর্থ হচ্ছে ডিপ্লয়েড বা 2n, তাহলে 92টা মানে 4n। আমি অনেকবার বললাম এটা পরীক্ষায় লাগবে না, তুমি কোন একটা বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে কোষ বিভাজনের কোন দশায় 4n পাইতে পারি, বা মানব দেহের কোন অবস্থায়, আমাদের দেহের কোন অবস্থায় একটা কোষে 4n অবস্থাটা থাকে ম্যাক্সিমাম। আমরা তো 2n কে ডিপ্লয়েড বলি, তাহলে 4n কে কি বলবো? এটা হচ্ছে টেট্রাইড বলা হয় আর কি, টেট্রাট। এটা লাগবে না, এটা দুই বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করতে পারে, মানে যে অনেকেই বলবে কি যে কোষ বিভাজন আমি সবচেয়ে ভালো পারি। তো আচ্ছা ঠিক আছে, সবচেয়ে ভালো পারস তো আমি একটা প্রশ্ন করি। আমি তোদের দুইটা প্রশ্ন শিখাই দিব। একটা হচ্ছে এটা যে আসলে আমাদের বডিতে কি 4n থাকতে পারে কিনা, আর একটা প্রশ্ন হচ্ছে টেলোফেজটা শেষ করি তখন বলবো। তাহলে টেলোফেজে কি হয়? টেলোফেজে হচ্ছে যে প্রোফেজে সবগুলো ঘটনা উল্টাভাবে ঘটতে থাকে। উল্টাভাবে কি? প্রোফেজে কি হয়েছিল? পানি বিয়োজন হয়েছিল, আর এখানে পানি যোজন হবে। আর আমরা জানি পানি বিয়োজন হলে কি কি করে, তাহলে এখানে হবে কি? পানি যোজন, পানি যোজন করবে। তারপর হচ্ছে কি? পানি যোজন করলে ক্রোমোজোমগুলো, পানি বিয়োজন করছিল তখন ক্রোমোজোমগুলো কি হয়েছিল? খাটো এবং মোটা হয়েছিল। তাহলে পানি যদি যোজন করে অর্থাৎ পানি যদি খেয়ে ফেলে, এগুলো ছিল আগে এরকম মোটা, খাটো এবং মোটা। আর যখন এগুলো পানি গ্রহণ করবে তখন এগুলো হচ্ছে খুলতে থাকবে, মানে ওই যে স্প্রিংটা খুলতে থাকবে। তাহলে এটা কি হবে?
তাহলে এটা হবে হচ্ছে কি পানির ওজন সরু এবং লম্বা হতে থাকে বা চিকন হতে থাকে থাকে আচ্ছা, আমি ওই দিন বুঝেইছিলাম, মনে আছে ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে পার্থক্য? আমি আবার বুঝাই। আমি যখন আমার বডি থেকে একটা কোষ নিব, একটা কোষ, এই কোষের মধ্যে তোমাদের আসলে বেসিক অনেক বাজে। এখানের মধ্যে আমরা যখন ক্রোমোজোমগুলো আঁকি, দেখো এরকম কতগুলো সুতা আঁকি আমরা, এবং সবগুলো সুতা হচ্ছে একটা জায়গায় বাঁধা, এই জায়গায় বাঁধা। মানে মনে করো হচ্ছে কি তুমি মাঠে গেছো, মাঠে হচ্ছে গরু নিয়ে গেছো অনেকগুলো, গরুগুলো সবগুলো তুমি ঘাস খেতে দিছো, কিন্তু সবগুলো রশি হচ্ছে একটা কটিতে বেঁধে রাখছো। ঠিক তেমনি আমাদের বডিতে এখানে অনেকগুলো সুতা আছে, এই সুতাগুলো হচ্ছে কি আমাদের ক্রোমোজোম না ক্রোমাটিন, কে বলতে পারো? ক্রোমাটিড। ক্রোমাটিড কই, ক্রোমাটিড তো প্রোফেজে পাওয়া যায়। ক্রোমাটিন। এগুলো হচ্ছে ক্রোমাটিন। আর ক্রোমোজোম কখন পাওয়া যায়? দেখো আমি একটাকে আলাদা করতেছি, এখান থেকে ধরে নাও আমি এখান থেকে একটাকে নিলাম, ধরে নাও যে আমি এখান থেকে একটাকে নিলাম। তোমরা এতটুকু বুঝছো কিনা যে ভাই আমি আমার বডির একটা ছবি দেখতেছি, আমার বডির একটা কোষের ছবি দেখলাম, হচ্ছে কি এরকম একটা বৃত্তাকার বস্তু আছে, এখানে কতগুলো জালি আছে। কয়টা জালি আছে? জালি না, মানে সুতা আছে। কয়টা সুতা আছে? কয়টা সুতা থাকবে আমাদের বডিতে? সবাই তো জানো আমাদের বডিতে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। তাহলে এখানেও থাকবে কয়টা জালি? 46টি। এগুলোকে দেখতে কিসের মতো মনে হচ্ছে? জালির মতো মনে হচ্ছে না? বলো না। জি ভাইয়া। তাহলে এগুলোর নাম হচ্ছে কি, এগুলোকে একসাথে বলা হয় নিউক্লিয়ার ঝালিকা। কিন্তু আমরা তো আর বাঙালি, আমরা তো বাঙালি হইও আমাদেরকে বায়োলজিটা পড়তে হয় ইংরেজিতে, এজন্য জালিকার ইংলিশ নামটা আমাদের লিখতে হয়। সেটার নাম কি? রেটি না রেটিকুলাম। এটা হচ্ছে রেটিকুলাম, মানে জালিকা। বাট আমি যখন এখান থেকে একটা বের করে নিয়ে আসবো, একটা যখন বের করে নিয়ে আসবো, তখন এটার নাম হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন যখন প্রোফেজ দশা শুরু হয়, প্রোফেজ দশা আমি বারবার বলতেছি, প্রোফেজ দশা যখন শুরু হয়, সে পানি বিয়োজন করে এরকম স্প্রিং এর মতো হচ্ছে বাঁকায় যায়, স্প্রিং এর মতো বাঁকা যায়, তখন তার নাম বলতে পারো তুমি ক্রোমোজোম। এখন বলতে পারো ক্রোমোজোম তো এমন না, ক্রোমোজোম তো আমরা অন্যরকম দেখি। হ্যাঁ, ক্রোমোজোম অন্যরকম, কারণ প্রোফেজ দশার আগেই এই ক্রোমোজোমটা বা ক্রোমাটিনটা, এটা ছিল হচ্ছে একটা স্প্রিং। প্রোফেজ দশার আগেই সে হচ্ছে একটা থেকে ডাবল হয়ে বসে থাকে, মানে একটা থেকে আগেই ডাবল হয়ে যায়। এটা তোমাদের ট্রান্সক্রিপশন তোমরা যদি রেপ্লিকেশন জিনিসটা মনে থাকে তাহলে এটা মনে থাকার কথা। তো দেখতে কিসের মতো মনে হচ্ছে এটা? এক্স এর মতো। এই যে আমাদের বইয়ে যে ক্রোমোজোম এক্স দিয়ে আঁকে, এক্স দিয়ে আসলে কিছুই নেই, এটা যে একটা আকৃতি দান করে, এটা জাস্ট একটা আকৃতি। আর বাস্তবে ক্রোমোজোম দেখতে হচ্ছে এরকম পেঁচানো ক্রোমাটিন বস্তুগুলো। তাহলে ক্রোমোজোম কখন পাইছো তুমি? বিশ্রাম অবস্থায়, মানে নর্মাল অবস্থায়, নাকি কোষ বিভাজন অবস্থায়? কোষ বিভাজন অবস্থায়। কোষ বিভাজন অবস্থায়। মনে থাকবে তো ক্রোমাটিন কখন পাবো? ক্রোমাটিন পাবো হচ্ছে আমার যখন হচ্ছে কোষ বিভাজনটা চলবে না। আর ক্রোমোজোম পাবো কখন? যখন কোষ বিভাজন শুরু হবে, তখন এই ক্রোমাটিনগুলো আসলে পেঁচিয়ে 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 এরকম অবস্থা ধারণ করবে, তখন এই একটাকে আমরা বলবো, এই একটা পেঁচানোকে বলবো ক্রোমাটিড, এটাকে বলবো ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিন হচ্ছে নর্মাল অবস্থা, ক্রোমাটিন যখন পেঁচাই যায় তখন বলা হয় ক্রোমাটিড, আর দুইটা ক্রোমাটিডকে একসাথে বলা হয় ক্রোমোজোম। বলতে পারবা? আমি এই যে তিনটা লাইন বললাম, আবার বলতেছি আমি। নর্মাল বিশ্রামরত অবস্থায় যখন কোষ বিভাজন হয় না, তখন বলা হয় ক্রোমাটিন। আর ক্রোমাটিনগুলো যখন পেঁচিয়ে 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 কোষ বিভাজনে যায়, তখন প্রত্যেকটা ক্রোমাটিনগুলোকে আমরা ক্রোমাটিড বলি। আর দুইটা ক্রোমাটিড যখন এক্স আকৃতির অবস্থান ধারণ করে, তখন আমরা তাকে কি বলি? ক্রোমোজোম। ক্রোমোজোম। আর এই দুইটা কোথায় বাঁধা থাকবে? এই দুইটা হচ্ছে এই জায়গায় একটা সেন্ট্রোমিয়ার দ্বারা বাঁধা থাকবে,
এখানে সেন্ট্রোমিয়ার দ্বারা দুইটা বস্তুই একসাথে বাঁধা থাকবে। আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া বলছি, এটা বারবার আবার বলবো সামনে আসলে। এখন বলো, যখনই ওরা দুই প্রান্তে চলে গেছে, এই যে এরা যখন, ধরো এটা হচ্ছে কি একটা দুইটা মেরু ছিল, দুইটা মেরু, এটা হচ্ছে একটা কোষ বিভাজনের অবস্থা, স্পিন্ডল যন্ত্র দুইটা মেরুতে, ধরে নাও এই যে একটা প্যাঁচানো, আমি তোমরা বুঝতে পারবে এখন। ধরে নাও হচ্ছে আমি এই জিনিসটাকে, ধর অর্ধেক পাশকে আমরা কি করলাম, আমি অর্ধেক পাশকে এক পাশে নিয়ে যাব, বাকি অর্ধেক পাশকে আরেক পাশে নিব। তোমরা বুঝছো এই জিনিসটা আমি যে কেটে নিয়ে আসলাম? আরেকবার দেখান ভাইয়া। না মানে এই যে তোমাদের আমরা কি করি, তোমার মেটাফেজে হচ্ছে কি এখানে বিভাজনটা শুরু হয়, মেটাফেজে হচ্ছে এখান থেকে আমরা মুছে ফেলা শুরু করি, মানে দুই ভাগে ভাগ করে ফেলি। এটা বুঝছো না? একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটা বুঝছো কিনা মেটাফেজে? আর এটা মেটাফেজে বিভাজন হওয়া শুরু হয়, অ্যানাফেজে গিয়ে দুই প্রান্তে অবস্থান করে না? জি। তাহলে দুই প্রান্তে অবস্থান করে, ধরে নিলাম আমি এটা একটা, এটা একটা কি করবে, এখানে একটা হচ্ছে যে এখানে তো বেশি এক প্রান্তে অবস্থান করছে, আর একটা দিলাম, এটা হচ্ছে এদিকে অবস্থান করতেছে, আর একটা দিলাম, এটা এদিকে অবস্থান করতেছে। এটা বুঝতে পারছো তোমরা এখন? এটা হচ্ছে অ্যানাফেজের শেষের দিকে, দেখো এই যে দেখো, এটা একটা ছিল, এটা আমি ঘুরাই দিই তাহলে তোমরা আরেকটু বুঝবা। তোমরা এটার দিকে নজর দাও, এটা বাদ দাও, এটা এটা ভুলে, এটা হচ্ছে কি ঘুরাই দিছি আমি, এটাকে ঘুরাই আমি এরকম করে দিছি, এই যে এই অর্ধেক পার্টটা আলাদা হয়ে এক প্রান্তে গেছে, আর এক প্রান্তে গেছে, বাকি অর্ধেক পার্টটা এক প্রান্তে গেছে। এখন তোমরা বুঝতে পারছো এই জিনিসটা? এগুলো কিন্তু এখন পেঁচানো পেঁচানো সুতা। জি ভাইয়া। এখন টেলোফেজে কি হয়, টেলোফেজে হচ্ছে এগুলো পানি যোজন ঘুরতে থাকে, পানি যোজন ঘটলে কি হবে, এগুলো পেঁচানো থেকে এই যে এরকম পেঁচানো থাকবে, পেঁচানো পেঁচানো ছিল, পেঁচানো পেঁচানো ছিল, এই পেঁচানোটা খুলে গিয়ে ওরা লম্বা লম্বা জালি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো তোমার এটা টেলোফেজের এখানে হচ্ছে, আমি 46টা আঁকা পসিবল না আমার পক্ষে, আমি 4টা এঁকে দেখাবো, 2 3 4, 1 2 3 4। এই যে শেষ প্রান্তে হচ্ছে কয়টা করে ক্রোমোজোম আছে, আমি 4টা করে ক্রোমোজোম দিলাম। এগুলো কি করবে এখন, এগুলো হচ্ছে প্যাচগুলো খুলতে থাকবে, এগুলোকে যখন আমরা জুম করতে থাকবো তখন আসলে এটা আমরা কেমন দেখবো হচ্ছে যে এখানে মাঝখানে একটা সেন্ট্রিওল, আর হচ্ছে চারপাশে এরকম সুতাগুলো পেঁচাই আছে। সেম এটাও পেঁচাই, আমরা তো এটাকে এমনি আঁকি দিয়ে দিই, এটা হচ্ছে পেঁচাই আছে, পেঁচিয়ে আছে। এখন তুমি যদি প্যাচগুলো খুলতে থাকো, কি করতে থাকো, প্যাচগুলো খুলতে থাকো, তখন তুমি কি দেখবা, তুমি দেখবা হচ্ছে যে তুমি দেখবা এখানে প্যাচ খুলে 4টা সুতা আলাদা হয়েছে। কয়টা সুতা আলাদা হয়েছে? 4টা। এখানে কয়টা সুতা আলাদা হবে? 4টা। বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। এখন 4টা সুতা যখন আলাদা হবে, আমাদের বডিতে আর 4টা থাকে না, আমাদের বডিতে কয়টা থাকে? 46টা। তো এরকম 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 করে যখন 46টা দিব, এই যে জালিটা আসছে না আবার, তুমি জালিটা পাইছো? নিউক্লিয়ার রেটিকুলাম পাইছো? এটাকে আমরা কি বলছিলাম? ক্রোমাটিন। আর পুরোটাকে একসাথে কি বলছিলাম, মানে এই যে জালি তৈরি করছে এটাকে কি বলা হয়? ক্রোমাটিক। না না, জালিটাকে বলা হয় নিউক্লিয়ার জালি বা নিউক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে দেখো এই যে ক্রোমোজোমগুলো আবার সরু ও লম্বা আকার ধারণ করে, এর কারণ হিসেবে আমরা কি জানি, এর কারণ হিসেবে হচ্ছে পানি যোজনকে বলে, এগুলো কিছু দরকার নেই। তারপর এই যে দেখো, এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। পাইছো এই লাইনটা? তোমরা আর আজ সারা জীবন মুখস্থ করে গেছো।
কেমনে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, যখন তারা প্রান্তে চলে যায়, আমি সুন্দর করে ছবি এঁকে বুঝাইলাম। প্রান্তে যখন চলে যায় তখন এরা হচ্ছে কি এই সুতাগুলো, প্যাঁচানো সুতাগুলো খুলতে থাকে, খুলে খুলে একটা একটা সুতা হয়ে যায়, সুতা হয়ে এগুলো এরকম জালির মতো সৃষ্টি করে, এই যে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এর পাশাপাশি যখনই নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, আমরা জানি কি, তুমি এগুলো হচ্ছে গরুর রশি, যেখানেই গরুর রশি নিয়ে তুমি মাঠে গেছো, সবগুলোকে একটা খুঁটিতে বাঁধবা, আর এই খুঁটির নাম কি? খুঁটির নাম হচ্ছে নিউক্লিওলাস। খুঁটির নাম কি? নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসেরও কি ঘটবে? নিউক্লিওলাসেরও আবির্ভাব ঘটবে, নিউক্লিয়াসেরও পুনরাবির্ভাব ঘটবে। যখনই নিউক্লিয়ার রেটিকুলাম হবে, অর্থাৎ দেখো যখনই সুতাগুলো খোলা শুরু করবে, তখনই এখানে একটা খুঁটি চলে আসবে। মানে তুমি গরু নিয়ে যখন মাঠেই গেছো, তখন খুঁটি এমনি অটোমেটিকলি চলে আসবে। তো এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। তারপর হচ্ছে কি, আস্তে আস্তে নিউক্লিয়ার রেটিকুলামের চারপাশে হচ্ছে কি আবরণ সৃষ্টি হয়, এরকম বৃত্তাকার একটা, এটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। দেখো সুন্দর করে একটা অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস। তো তোমাদের পড়া থাকবে হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত। তোমরা হচ্ছে কি কি করবা, আমাকে শুধুমাত্র একজনই বাড়ির কাজ দিয়েছিল ওই দিন। তোমরা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই তিনটা হচ্ছে পয়েন্ট আকারে লিখবা। আমি যেভাবে যেভাবে বললাম পয়েন্ট আকারে এভাবে লিখবা। আর এটা যদি বুঝে থাকো তোমরা, তাহলে তো ভালো, না বুঝে থাকলে আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি নেক্সট ক্লাসে দরকার হলে আবার একটু চেষ্টা করবো বুঝাই দেওয়ার, বা আমি আরেকটু। চিত্র আঁকবো না? চিত্র তুমি ওই দিন সব আঁকছিলে না নাকি? আমি শুধু প্রফেসর আচ্ছা, প্রমেথাফেজ তাহলে আঁকবো। হচ্ছে এগুলো ছবি সব আঁকবা, ছবিগুলো আচ্ছা। সুন্দর করে আঁকবা, কিন্তু আমি ওই দিন শিখাই দিয়েছিলাম কীভাবে আঁকবো, তোমাদের ছবিগুলো সুন্দর হয় না, এগুলো লেখাগুলো ঠিক স্যারে দেখে না আসলে। আজ সবগুলো যে সবাই ছবি আঁকে, ছবি আঁকে, ছবি আঁকে, স্যার এই ছবি দেখে দেখতে আর লেখাগুলোই দেখে না। মনে রাখবা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা, অ্যানাফেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যানাফেস সিকিউতে সবচেয়ে বেশি এটাই আসে। তাহলে এইটুকু থাকুক, কালকে হচ্ছে আবার শুরু করবো আমরা 6:30, 45, 35 থেকে আর কি, আমার একটু 5-10 মিনিট দেরি হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম